তাহলে মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জিরা যখন ঘুষ খাচ্ছিলেন, তখন সেই ঘুষ খাওয়ার জন্যে আপনারা তাদের বিরুদ্ধে কেস করে তাদেরকে গ্রেপ্তার করেননি কেন? যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন, যাদের চাকরিটা তাদের বিনা দোষে বাতিল হয়েছে, তারা চাকরিটাও হারালেন, মারও খেলেন, তাদের বিরুদ্ধে মামলাও করা হলো, হয়তো এরপরে জেলও কাটতে হবে। তাদের কিন্তু কোনো অপরাধ নেই। অপরাধ করেছেন মমতা ব্যানার্জি। তা আমি তো আবারও বলছি যে মমতা ব্যানার্জির বেতনটা বন্ধ করুন, এই পুলিশ কর্মচারীদের বেতনটা আপনি বন্ধ করুন, তারপর দেখুন এরা কতটা ভালোভাবে ডিউটি করে। তো শাসক দলের লোক তিনি এসেছিলেন, খুব সম্ভবত তাকে পাঠানো হয়েছিল যে তিনি গিয়ে একটু হম্বিতম্বি করে ধাক্কা টাক্কা দিয়ে ওই হেলমেট দিয়ে মেরে যদি সরিয়ে দিতে পারেন ভালো, তো সেটা সম্ভব হয়নি। তারপরে তো পুলিশ দিয়ে মেরে সরানো। স্যার, গতকাল আমরা যেমনটা দেখেছিলাম সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলা। একেবারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে বকেয়া ডিএর 25% রাজ্যের পক্ষ থেকে জমা করতে হবে 1 মাসের মধ্যে। কি বলবেন? এই মামলাটা কয়েক বছর ধরে চলছে। প্রথমে স্ট্যাটে দিয়ে দিতে হবে এরকম আদেশ হয়েছিল, তারপর হাইকোর্টে হয়েছিল, তারপরে সুপ্রিম কোর্টেও, মানে দিনের পর দিন পড়ে যাচ্ছিল। শুধু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার সময় চাওয়া হচ্ছিল, সেটা দেওয়াও হচ্ছিল। গতকালই একমাত্র হয়েছে যে তারা 50% বকেয়াটা দিতে বলছিল। তো রাজ্যের যিনি আইনজীবী তিনি বলেন যে এত দিলে রাজ্যের কোমর ভেঙে যাবে, এরকম মন্তব্য করাতে তারা 25% দিয়ে দিতে বলেছে। তারপরে বাকিটা কী হবে সেটার সিদ্ধান্ত মামলা শেষ হলে হবে। তো এটা থেকে দেখা যাচ্ছে যে তার মানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পক্ষেই সুপ্রিম কোর্ট মত পোষণ করছে বলে মনে হচ্ছে। মানে কিছু পার্সেন্টেজ, যেটা 50% দিতে বলছিল, রাজ্য সরকার অনুরোধ করলে সেটাকে 25% দিয়ে দিতে বলেছে। তো তার মানে রায়টা কোন দিকে যাবে এটা একটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। কিন্তু একেবারেই এই যে কোমর ভেঙে যাবে বা এই ধরনের এটা কি কোনো সাংবিধানিক কথাবার্তা? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য ভাতা দিতে পারছেন 20,000 টাকা 25,000 টাকা। না, শুধু গ্রুপ সি গ্রুপ ডি নয়, বিভিন্ন পুজো কমিটিগুলোকে অনুদান দিতে পারছে। ইমাম মুয়াজ্জিনদের ভাতা আগে ঘোষণা করেছিলেন, রায় হওয়ার পর সেটা অন্যভাবে দেওয়া হচ্ছে। পুরোহিতদের ভাতা দিতে পারছে, দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করতে পারছেন। অতএব তার ডিএ দেওয়ার সময় আসলে তার কাছে টাকা থাকছে না, কিন্তু মেলা বা এইসব অনুষ্ঠানে যথেষ্ট টাকা খরচ হচ্ছে। কিন্তু স্যার, একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের এই যে রায়, কোথাও না কোথাও গিয়ে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তো সরকারি অধিকার নয়। সেটা মামলার দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু সেটা স্যাটও মানেনি, হাইকোর্টও মানেনি, সুপ্রিম কোর্টও মানছে না। যদি রাজ্য সরকারের কথা তারা মেনে নিতেন, সুপ্রিম কোর্টে যারা জজ সাহেব আছেন, তাহলে তো 25% দিয়ে দিতে বলতেন না। তারা হাইকোর্ট যেরকম বলেছে যে এটা আইনি অধিকার। এখন দেখুন, ডিয়ারনেস অ্যালাউন্স, আমাদের বাংলা এটাকে বলে মহার্ঘ ভাতা। তার মানে কোনো কর্মচারীকে কী বেতন দেওয়া হবে সেটা ঠিক করা হয়, কিন্তু যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, বেড়েছে কি না সেটা ঠিক করার জন্যে আমাদের যে বিভিন্ন সংস্থা আছে তারা সর্বভারতীয় মূল্য সূচক প্রকাশ করে, যে একটা জিনিসের দাম যেটা 100 টাকা ছিল সেটা 120 টাকা হয়েছে না 150 টাকা হয়েছে না 190 টাকা হয়েছে না 210 টাকা হয়ে গেছে। তো সেই সূচক ধরে কর্মচারীরা মহার্ঘ ভাতা, যে আমাদের জিনিসপত্রের দাম এত বেড়েছে যে আমাদেরকে মহার্ঘ ভাতা দিতে হবে, এটা অনেকে কেন্দ্রীয় সরকার বা অন্যান্য সরকারের সঙ্গে তুলনা করেন। তো এটা তো ঘটনা যে ধরুন এই এলাকায় যদি একজন কেন্দ্রীয় সরকারের
কর্মচারী থাকেন বা একজন রাজ্য সরকারের কর্মচারী থাকেন, উনি বাজার তো একই বাজার থেকে করবেন। ওনাকে জিনিসপত্র তো কেন্দ্রীয় সরকারের কর্মচারীকে যে দামে কিনতে হচ্ছে, রাজ্য সরকারের কর্মচারীকে সেই দামেই কিনতে হবে। অতএব কেন্দ্রীয় সরকারের কর্মচারী যদি দাম যেভাবে বেড়েছে সেই হারে মহার্ঘ ভাতা পান, তাহলে রাজ্য সরকারের কর্মচারী সেটা দাবি করতে পারেন, সেই দাবিটা অযৌক্তিক নয়। এটা তো স্যাট, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছে, তারপরে তো আর কিছু বলার থাকে না। স্যার একেবারেই অন্যদিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই মামলায় চাকরি প্রার্থীরা একেবারে বিকাশ ভবন অভিযান করলেন এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। আর প্রশ্ন ওঠা তো স্বাভাবিক, কারণ বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন, কোর্টে চাকরি বাতিলের জন্য তো তাদের কোনো অপরাধ নেই, তাদের দোষে চাকরি বাতিল হয়নি। চাকরি বাতিল হয়েছে কেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রী, তাদের অধীনের নেতা মন্ত্রী পদাধিকারীরা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে কিছু লোককে অবৈধভাবে নিযুক্ত করেছে। যদি এই অবৈধভাবে নিযুক্ত না করতেন, অপরাধ না করতেন, তাহলে কিন্তু হাইকোর্টে মামলাই হতো না। আবার মামলা হওয়ার পরেও সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে হাইকোর্ট বারবার এটা বলেছিলেন যে আপনারা তাহলে বলে দিন যে কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে, কারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে। সুপ্রিম কোর্টেও একথা এসেছিলো, কিন্তু রাজ্য সরকারি সংস্থা যে এসএসসি যারা সাধারণত সিলেকশনটা করে, তারা বলেনি, রাজ্য সরকারের কোনো সংস্থা থেকে বলা হয়নি যে এই লোক বৈধভাবে নিযুক্ত হয়েছে, এই লোক অবৈধভাবে নিযুক্ত হয়েছে। যদি তারা তালিকাটা দিত, তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের চাকরিটা বাতিল হতো না। তাদের চাকরিটা বাতিল হয়েছে যে অবৈধভাবে ঘুষ খেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তার সঙ্গী সাথীরা এই অপরাধ করেছেন বলে। তো অপরাধ করছেন পুলিশ, যার অধীনে কাজ করে সেই পুলিশ মন্ত্রী, আর তাদের সাজা ভোগ করতে হচ্ছে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন। স্বাভাবিকভাবে তাদের তো ক্ষোভ থাকবে, এবং তারা তো যে বিকাশ ভবন অভিযান করেছেন এটা কোনো অস্বাভাবিক নয়। যে পুলিশের লোকেরা তাদের উপর লাঠি মারছেন, হাঁটু ভেঙে দিচ্ছেন, চোখ কানা করে দেওয়ার মতো অবস্থা করছেন, তাদের বেতন যদি আর সামনের মাস থেকে হবে না এরকম বলে দেওয়া হয়, তারপরে তারা কতটা ডিউটি করতে পারেন সেটা যদি তারা একবার ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে যাদের চাকরিটা বাতিল হয়েছে বৈধভাবে পাওয়ার পরেও তাদের মনের ক্ষোভটা কীরকম হবে। পুলিশের লোকেরা বলছেন যে বিকাশ ভবনের লোকদের তারা আটকে রেখেছিলেন, তাদেরকে মুক্ত করার জন্য আমরা করেছি। এইরকম মিনিমাম ছিল, মিনিমাম ম্যাক্সিমাম আমি সেই বিতর্কেই যাচ্ছি না। তাহলে মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জিরা যখন ঘুষ খাচ্ছিলেন, তখন সেই ঘুষ খাওয়ার জন্যে আপনারা তাদের বিরুদ্ধে কেস করে তাদেরকে গ্রেপ্তার করেননি কেন? আপনারা যদি করতেন তাহলে তো হাইকোর্টকে অর্ডার দিতে হতো না, সিবিআই বা ইডিকে তদন্ত করে গ্রেপ্তার করতে হতো না? পার্থ চ্যাটার্জি বা তার বান্ধবীর বাড়ি থেকে যে কোটি কোটি টাকা এবং অন্য বহুমূল্যবান জিনিস পাওয়া গেল, তো সেগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকে জানলো, পুলিশের লোকেরা জানলো না কেন? তখন আপনারা কি ঘুমোচ্ছিলেন? তখন আমাদের কোনো কর্তব্যবোধ ছিল না? তখন আপনারা বেতন নিতেন না? তো আপনারা তখন কর্তব্যবোধ জাগেনি। ওই বিকাশ ভবনে যখন শাসক দলের কোনো লোক এসে যারা আন্দোলন করছিলেন তাদেরকে ধাক্কা মারলেন, হেলমেট দিয়ে মারলেন, হ্যাঁ, তো তিনি যখন করলেন তখন পুলিশের কর্তব্যবোধ কোথায় ছিল? সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হচ্ছে, তিনি নিজে, হ্যাঁ, সাংবাদিকরা তো আহত হয়েছেন। তো সাংবাদিকদের উপর আঘাত যথেষ্ট কারণ আছে, যে তারা ঘুষ নিয়ে চাকরি বিক্রি করেছেন, সে কথা এরা আন্দোলন করছে ফলে লোকে জেনে যাচ্ছেন। আর সাংবাদিকরা যদি এটা প্রচার না করতো তাহলে এত বেশি জানতো না। তো সাংবাদিকরা এইসবগুলো দেখানোর ফলে লোক জেনে যাচ্ছে মমতা ব্যানার্জি ঘুষ খেয়েছেন, পার্থ চ্যাটার্জিরা ঘুষ খেয়েছেন, তার অধীনের লোকেরা ঘুষ খেয়েছেন। তো এই কথা আপনারা দেখাবেন আর আপনাদেরকে মারবে না, তো আশা করেন তাহলে আমার কিছু বলার। কিন্তু স্যার আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম, মানে মহিলা পুলিশ ছাড়াও
যারা ছেলে পুলিশ ওখানে উপস্থিত ছিলেন তারাও ইভেন ওখানকার মহিলাদের গায়ে হাত দিয়েছে। দেখুন, যখন আইন অনুসারে কাজ করে তখন তো আইনের কথা থাকে, তো তারা তো আইন অনুসারেই কাজ করছে না, তারা শাসক দলের নেতাদের কথা মতো কাজ করছেন, তো তখন তাদের তো কোনো আইন মানার ব্যাপারই নেই, যেহেতু এই আইন ভাঙার জন্য তাদের কোনো সাজা হবে না। যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন, যাদের চাকরিটা তাদের বিনা দোষে বাতিল হয়েছে, তারা চাকরিটাও হারালেন, মারও খেলেন, তাদের বিরুদ্ধে মামলাও করা হলো, হয়তো এরপরে জেলও কাটতে হবে, তাদের কিন্তু কোনো অপরাধ নেই। অপরাধ করেছেন মমতা ব্যানার্জি। তা আমি তো আবারও বলছি যে মমতা ব্যানার্জির বেতনটা বন্ধ করুন, এই পুলিশ কর্মচারীদের বেতনটা আপনি বন্ধ করুন, তারপর দেখুন এরা কতটা ভালোভাবে ডিউটি করে। বেতন পাবে না, যে 1 মাস কি 2 মাস পরে তাদের বেতন আর হবে না, তারপরে দেখুন তাদের বাড়িতে ছেলে মেয়ে বা অন্য খরচ যেগুলো আছে কী করে তারা চালাবেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে এবারে প্রেস মিট করে বলা হয়েছে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে হাতে রাখার জন্য এটা মিনিমাম আমাদের করতে বাধ্য হয়েছি আমরা। আমি তো বলছি যে যদি মেনেও নেওয়া যায় যে মিনিমাম করেছে, ম্যাক্সিমাম কিছু করেননি, ওই যে চোখ অন্ধ হয়ে যেতে পারে এরকম করেছেন, রক্ত বেরোচ্ছে, একটা চোখকে ঢেকে ব্যান্ডেজ করতে হয়েছে, এটা মিনিমাম। এই যে হাঁটু ভেঙে গিয়েছে, সে হাঁটুটা ঠিক হবে কিনা জানি না, এটা মিনিমাম। একটা লোক পড়ে গিয়েছে তাও তাকে মারা হচ্ছে, মিনিমাম মেনে নিলাম। তো যখন মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিরা ঘুষ খাচ্ছিলেন তখন আপনারা মিনিমাম করেননি কেন? তখন আপনারা কেস করে তাদেরকে গ্রেপ্তার করেননি কেন? ওটাও তো অপরাধ, কি অপরাধ না? অপরাধ ঠেকানো আপনাদের কর্তব্য কি না? অপরাধের তদন্ত করা আপনাদের কর্তব্য কি না? তো একটা জায়গায় আপনারা কর্তব্যবোধ দেখাচ্ছেন, অন্য জায়গায় কর্তব্য ভুলে গিয়ে ঘুমোচ্ছেন, তো আপনাদের কথা কেউ বিশ্বাস করবে? কেউ তো বিশ্বাস করতে চায়। স্যার একেবারে ওখানে যে পুলিশ অফিসার ছিলেন তার গায়ের নেম ট্যাগ পর্যন্ত ছিল না, আপনিও তো আইপিএস ছিলেন, নেম ট্যাগ না থাকা। পুলিশকে ইউনিফর্ম কেন দেওয়া হয়? ধরুন যে কোনো লোক আন্দোলন করছে, তাকে চিনতে পারবে যে এই পুলিশ অফিসার অন্য লোক এসে আমাদেরকে মারধর করছে না। যেমন একজন শাসক দলের লোক এসে তাদেরকে মারধর করলেন, কারা কারা আছে তাদের কাছে ইউনিফর্ম নেই, নেম প্লেট নেই, তো নেম প্লেটটা দেওয়া হয় ওই জন্য যে কেউ যদি অন্যায় আচরণ করে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে। তো নেম প্লেট লাগায়নি ওই জন্যে যে তিনি তাহলে শনাক্ত হয়ে যাবেন। কিন্তু যে নেম প্লেটটা হচ্ছে ইউনিফর্মের পার্ট, তিনি যখন ইউনিফর্ম পরেছেন নেম প্লেট পরার কথা, পরেননি, এটা বেনিয়ম। তিনি বলছেন আমি আইন মেনেই সব কাজ করছি। আমি তো বললাম আইনটা, কোন আইনটা মেনে কাজ করছে? তিনি শাসক দলের লোকেরা যা বলেছেন সেটা যদি আইন হয় তাহলে তারা আইন মেনে কাজ করছেন। কিন্তু ইউনিফর্মের যে নেম প্লেটটা অংশ সেটা যখন পড়ছেন না, তিনি বলছেন সেটা আইন মেনে কাজ করছেন। তো তাহলে তিনি খুন করবেন বলছেন আমি আইন মেনে কাজ করছেন, চুরি করবেন বলবেন আমি আইন মেনে কাজ করছি, সেটা হয় না। কিন্তু স্যার একেবারেই শাসক দলের যে প্রসঙ্গ আপনি বললেন এতবার, সব্যসাচী দত্ত সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি বলতে গেলে মানে তাদের আচরণ দেখে বলা যেতে পারে তিনি গুন্ডা বাহিনী নিয়ে এসেছিলেন। এটা তো খুব পরিষ্কার, এখানে আন্দোলন হচ্ছে শাসক দলের যে সর্বোচ্চ নেত্রী এবং তার সঙ্গের লোকদের দুর্নীতির কথা লোক জেনে যাচ্ছে। তো শাসক দলের লোক তিনি এসেছিলেন, খুব সম্ভবত তাকে পাঠানো হয়েছিল যে তিনি গিয়ে একটু হম্বিতম্বি করে ধাক্কা টাক্কা দিয়ে ওই হেলমেট দিয়ে মেরে যদি সরিয়ে দিতে পারেন ভালো, তো সেটা সম্ভব হয়নি। তারপরে তো পুলিশ দিয়ে মেরে সরানোর চেষ্টা। দর্শকের ভূমিকা পালন করছিল তখন তো পুলিশ যে এটা ঠেকানোর কর্তব্যবোধ তাদের মনে ছিল না, কারণ শাসক দলের লোকেরা বলেনি এটা শাসক দলের লোকেরা অপরাধ করছে। পুলিশে অপরাধ দেখতে পায় কী করে? পুলিশ অপরাধ তখনই দেখতে পায় যখন শাসক দলের লোকেরা বলে যে এই লোকটা অপরাধ করছে, সে অপরাধ করুক আর না করুক তখন সেটা অপরাধ। স্যার একেবারে শেষ প্রশ্ন, আপনিও তো এই পুলিশের ভূমিকায় কাজ করেছেন বহু বছর, আপনি আইপিএস ছিলেন, পুলিশের এই ভূমিকা কতটা কাম্য? পুলিশের ভূমিকা কাম্য নয়, কিন্তু শাসক দলের লোকেরা তাদের আজ্ঞাবহ পুলিশই চায়, যার জন্য আমি যাদের অধীনে কাজ করেছি কেউ আমাকে খুব বেশি পছন্দ করেনি, এবং আমি যে কাজ করেছি সেটাও তারা যে পছন্দ করেছেন তা নয়। তার জন্য আমার যে প্রথম পোস্টিং ছিল
সেটা 1 মাসের মধ্যে আমার সেখান থেকে ট্রান্সফার হয়েছিল এবং ব্যবস্থা নেওয়ার 1 সপ্তাহও আমাকে সেখানে থাকতে দেওয়া হয়নি। পরবর্তীকালে যে আমাকে ইলেকশনের ডিউটি দেওয়া হতো না, কারণ আমি কারো পক্ষে হয়ে কাজ করতাম না, আইন মেনে নিরপেক্ষভাবে কাজ করতাম। সেই জন্য যারা শাসন ক্ষমতায় থাকতেন তারা আমাকে কোনো দিন পছন্দ করেননি। আপনি এখানে কোনো শাসক দলের লোকদেরকে জিজ্ঞেস করুন, তারা বলবেন না যে উনি খুব ভালো পুলিশ অফিসার ছিলেন, তারা বলবেন যে না, উনি কারো কথা শুনতেন না। ধন্যবাদ স্যার।